ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে আবারও বেরিয়ে পড়েছিলাম। তবে এ যাত্রায় আমাদের গন্তব্য ভারত মহাসাগরের বুকে নাশপাতি বা আমের আকৃতির এক দ্বীপদেশ, নাম যার শ্রীলঙ্কা। যে দেশটিকে কিনা ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে মান্নান উপসাগর এবং পল প্রণালী। প্রাকৃতিক নৈসর্গ, ঐতিহাসিক ধর্মীয় স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এশিয়ার এই দেশটিতে ঘুরঞ্জি পড়া নিয়েই আপনাদের জন্য আমার ট্রাভেল ব্লগ সিরিজ পয়েন্ট অফ ভিউ শ্রীলঙ্কা। নানান কাজের চাপে দীর্ঘদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। একের পর এক লম্বা ছুটি চলে যাচ্ছে, কিন্তু ব্যাটে বলে না মেলায় হচ্ছে না ঘোরাঘুরি। তাই অনেকটাই হঠাৎ প্ল্যানে টানা বৌদ্ধ পূর্ণিমা সহ 3 দিনের ছুটিতে বেরিয়ে পড়লাম আমরা আদি সিলন নামে বিখ্যাত শ্রীলঙ্কার পথে। এ যাত্রায় আমাদের যাত্রার সাথেই ফিটস এয়ার। রাত 2:15 আমাদের ফ্লাইট, আর তাই তো চটজলদি চলে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালে। শুরুতেই বলে রাখি, শ্রীলঙ্কা ঘুরতে যাবার জন্য বাংলাদেশিদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ভিসা নিতে হয়। মূলত বোর্ডিং পাস নেওয়া শেষ, এবার ইমিগ্রেশনের পালা। আর ইমিগ্রেশন শেষে মূলত 4 নাম্বার গেট ইউজ করতে হবে এই ফিটস এয়ারের জন্য। এই ডিজিটাল ভিসার জন্য আপনি নিজেই ঘরে বসেই অনলাইনেই আবেদন করে নিয়ে নিতে পারবেন। যথারীতি চেক ইন শেষ করে ইমিগ্রেশন শেষ করার পালা। কোথায় যাব, রিটার্ন টিকিট আছে কিনা, হোটেল বুকিং এবং এনওসি, এই কয়েকটি প্রশ্নেই শেষ ইমিগ্রেশনের ঝামেলা। তবে যদি আপনি চাকরিজীবী হন তবে অবশ্যই সাথে এনওসি রাখতে ভুলবেন না। ইমিগ্রেশন শেষ করেই ঢুকে পড়লাম লাউঞ্জে। বর্তমানে বাংলাদেশের অনেকগুলো ব্যাংকে নিজস্ব লাউঞ্জ সহ রয়েছে মানসম্পন্ন অনেকগুলো লাউঞ্জ এই এয়ারপোর্টে। কিন্তু এই যাত্রায় বসে পড়লাম আমরা জাতীয় লাউঞ্জ নামে খ্যাত বলাকা লাউঞ্জে। আমাদের কাছে বলাকা লাউঞ্জের ফ্যাসিলিটিস ও খাবার এভারেজ লাগলেও শ্রীলঙ্কার লাউঞ্জগুলো ব্যবহার করার পর কিন্তু মনে হবে এই বলাকা লাউঞ্জই অনেক ভালো। যথারীতি নির্ধারিত সময়েই শুরু হলো বোর্ডিং। আগামী 3.5 ঘন্টার জার্নির জন্য, যা কিনা আমাদের যাত্রার সাথী। সমুদ্রবেষ্টিত দেশ হিসেবে শ্রীলঙ্কার আবহাওয়া নাতিশীতোষ্ণ। অক্টোবর-নভেম্বরে বৃষ্টিপাত হওয়ায় মূলত সেই সময়ে পর্যটকরা খুব একটা শ্রীলঙ্কা ভ্রমণে যেতে চান না। চা, কফি, নারিকেল, রাবারের জন্য বিখ্যাত সিলন খ্যাত এই শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় রয়েছে নয়বিরাম প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত সমুদ্র সৈকত ও পাহাড়ি অঞ্চল, সেই সাথে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। প্রায় 3.5 ঘন্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় ভোর 5:15 নামলাম আমরা কলম্বো বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে। শ্রীলঙ্কা ভ্রমণের গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস হলো রিটার্ন টিকিট, ইটিএ, হোটেল বুকিং কপি আর ট্যুরের ডিটেলস আইটিনারি জানা। জাস্ট 1 মিনিটেই কই যাব, কোথায় থাকবো জিজ্ঞেস করে ডকুমেন্টস দেখেই এ যাত্রায় শ্রীলঙ্কান ইমিগ্রেশনের ঝামেলা শেষ। ইমিগ্রেশন শেষ করেই কাজ হলো ব্যাগেজ কালেকশন করা। থেকে বড় যেটা যন্ত্রণা সেটা হলো যে এয়ারপোর্টে এসে দেখি সবারই ব্যাগ আসছে, বাট আমার ব্যাগ আসে নাই, আমার ব্যাগ মিসিং। তারপর ভিতরে মূলত ওদের ব্যাগেজের আলাদা একটা কাউন্টার আছে, সেখানে এসে যোগাযোগ করতে হইলো এবং তারপর যথারীতি বের করে এনে দিল আমার ব্যাগটা। জাস্ট অস্থির অবস্থা। ব্যাগেজ নিয়ে সহজেই কাস্টম পার হবার জন্য ব্যবহার করতে পারেন গ্রিন চ্যানেল। অনেক টাকা অনেক হলেও অ্যাকচুয়ালি মূলত জাস্ট $100 ভেঙে এখানে পাইছি হলো 29,590 টাকা। এখানে আপনারা জাস্ট ইমিগ্রেশনটা কমপ্লিট করেই এখানে অনেকগুলো এক্সচেঞ্জ হাউস পাবেন। এই এক্সচেঞ্জ হাউসগুলো থেকে যে কোনোটা থেকেই মূলত আপনারা মানে ডলার বা কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন। আর এটা পার করে একটু সামনেই মূলত আপনার সব মোবাইল অপারেটর আছে, যাদের সিম টিম আপনারা নিতে চান সেটা নিতে পারেন। এখানে কিছু ট্যুরিস্ট সিম পাওয়া যায় আপনার 1400 রুপি থেকে শুরু আর কি, শ্রীলঙ্কান রুপি। আর এখানে একটা কথা মনে রাখবেন যে আপনারা যদি সম্ভব হয় একসাথে বেশি করে ডলার ভাঙাবেন, সেক্ষেত্রে রেটটা কিন্তু অনেক ভালো পাবেন।
এখানে একটা মজার কাজ করছি, সেই কাজটা হলো যে দেশ থেকে আসার পূর্বেই মূলত অনলাইনে অ্যাপ্লাই করা যায় সিমের জন্য আর কি, স্পেশালি ডায়ালগ সিমের ক্ষেত্রে। আমি যথারীতি আমার সেট যেহেতু আপনার ই সিম সাপোর্ট করে, সো আমি অনলাইনে আবেদন করি এবং অনলাইনে ওটা মেলের মধ্যে আমার মানে ফ্রি অফ কস্ট তারা মূলত আমাকে একটা সিম পাঠিয়ে দিয়েছিল ই সিম, এবং যথারীতি এখানে এসে জাস্ট সেই সিমটাকে জাস্ট রেজিস্ট্রেশন করছি, নাথিং এলস। এবং রেজিস্টার্ড ওই সিমটাকে জাস্ট খালি আপনার 285 রুপি জাস্ট রিচার্জ করছি এবং আমার সিম অ্যাক্টিভ। নর্মালি কিন্তু এখানে যদি ট্যুরিস্ট সিম আমরা কিনতে যাই সেক্ষেত্রে আমাদের খরচ পড়ে মিনিমাম 1400 মানে শ্রীলঙ্কান রুপি, সেখানে জাস্ট বাংলাদেশে 100 টাকারও কমে, 98 টাকার মতো খরচ পড়ে, 98 বা 97 টাকায় মোটামুটি একটা অ্যাক্টিভ সিম শ্রীলঙ্কাতে। এবং এই সিম কিভাবে পাবেন এটা নিয়ে বিস্তারিত একটা ব্লগ অবশ্যই থাকবে আমার চ্যানেলে। ঠিক কাস্টম পার হবার পরেই পাবেন মানি চেঞ্জার্স এবং ট্যুরিস্ট সিম। শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি অনেক, তাই $100 পাবেন প্রায় 29,000 টাকা। যদিও এই রেট পরিবর্তনশীল, তাই যাবার পূর্বেই তৎকালীন রেট অবশ্যই জেনে যাবেন। শ্রীলঙ্কায় মোবাইল অপারেটর হিসেবে রয়েছে হার্টস, ডায়ালগ, এয়ারটেল। বেরিয়ে পড়লাম মূলত কলম্বো এয়ারপোর্ট থেকে, এবার হোটেলে যাওয়ার পালা। ট্যুরিস্ট সিমের জন্য বিখ্যাত মূলত ডায়ালগ। 1400 রুপি থেকে শুরু, যাদের সিম কার্ড সহ নেট ও টক টাইমের কম্বো প্যাকেজ। বাস মানুষ অনেক কম, কিন্তু গাড়ি কিন্তু আমাদের ছোট না, সেই হিসাবে গাড়ি অনেক বড়। ভালো, গাড়ি দেখে মন ভালো হয়ে গেছে। গাড়ি দেখে মন ভালো হয়ে গেছে। এই যে আমার ছোট ছেলে সামনে বসছে। দ্বীপ রাষ্ট্র হলেও প্রায় সব জায়গাতেই 4G এবং বড় বড় শহরগুলোতে 5G নেটওয়ার্কের কাভারেজ পাবেন সহজেই। আমরা ঘুরুঞ্চি 10 জন হলেও আমাদের গাড়ি হলো 21 জনের বড় এসি কোস্টার, আর তাই তো বেশ আরামেই আমাদের যাত্রা শুরু। এই যাত্রায় আমরা থাকবো বেন্টোটাতে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত বেন্টোটা শহর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। এয়ারপোর্ট হতে প্রায় 80 কিলোমিটার এই বেন্টোটা। ভারত মহাসাগর বেষ্টিত শহর হিসেবে এই শহরটিতে রয়েছে অনেকগুলো রিসর্ট। এখানে সার্ফিং সহ রয়েছে বিনোদনের নানান ব্যবস্থা, আর তাই তো বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। সুন্দর গুছানো ও পরিচ্ছন্ন দেশ শ্রীলঙ্কা, আর তার প্রমাণ পাওয়া যায় শ্রীলঙ্কার পথঘাট জুড়েই। যেহেতু রাতেই আমরা জার্নি শুরু করেছি, তাই পথে বিরতি দিলাম সকালের ব্রেকফাস্টের। ঘিয়ে ভাজা পরোটা আর ডাল, সাথে সুস্বাদু চা ছিল এই যাত্রায়। যেহেতু রাতে রওনা দিয়েছি সেহেতু সকালে একটু ব্রেকফাস্ট তো করাই উচিত, কারণ আমাদের যেটা হোটেল বেন্টোটার কাছাকাছি সেটা কিছুটা দূরে, আর এই কারণে মূলত ব্রেকফাস্ট করার পালা। শ্রীলঙ্কা ট্রিপের সবথেকে বড় ফিল হওয়া সমস্যাটি হলো এখানকার রেস্টুরেন্টের অধিকাংশ কর্মী বোঝে না ইংলিশ ঠিক মতো, তাই তাদের বোঝানো বেশ কষ্টকর। 2 পিস পরোটা আর ডাল ও চায়ের দাম এখানে পড়েছিল আমাদের 1000 রুপি। খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে আবারও পথ চলা শুরু আমাদের। প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের জন্য নির্ধারিত রিসর্ট টুরা কালটারাতে। অতঃপর চলে আসছি আমরা মূলত আমাদের হোটেলে। একদম সাগরের সাথে লাগোয়া 5 স্টার সমমানের যে রিসর্ট। প্রায় 6 একর জমির উপরে গড়ে উঠেছে এই হোটেল। এখানে রয়েছে সি ভিউ রুম, 2টি বড় সুইমিং পুল, বার, ক্লাব, স্পা, জিমনেশিয়াম, রয়েছে 2টো রেস্টুরেন্ট, 2টো বার সহ প্রায় 109টি রুম ও ভিলা। হোটেলে যাবার সাথে সাথেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর সকল ফর্মালিটিস শেষ করে রুমে যাবার পালা। এই যাত্রায় আমার জন্য আছে টুইন বেডের সিফেস রুম। চলে আসছি আমরা মূলত আমাদের রুমে। আমাদের একটা টুইন বেড রুম আছে আর কি, 2 জনের জন্য। আর এখানে যথারীতি আলমিরা টেক হ্যাঁ, আর সিকিউরিটি লকার আছে পাশে, এখানে আছে লকার, আর ওয়াশরুম, একটা ডিভাইন আছে সাথে। আর সব থেকে বড় যেটা কথা সেটা হলো যে অসাধারণ একটা
ভিউ আছে। এই যে শ্রীলঙ্কার আবহাওয়া আমাদের দেশের তুলনায় বেশ গরম, সেই সাথে বাতাসের আর্দ্রতাও অনেক বেশি, তাই এই গরমের অনুভূতিটাও একটু বেশি হয় এখানে। শ্রীলঙ্কা আসার পূর্বে সেই অনুযায়ী জামা কাপড় আনতে ভুলবেন না। সেই সাথে যদি চান তবে করতে পারবেন সার্ফিং এখানে। মূলত রুমে এসে বেরিয়ে পড়লাম হোটেলের চারপাশ এবং সেই সাথে ভারত মহাসাগরের পাড় ঘুরতে। আমাদের দেশের সাগরের তুলনায় এখানকার সাগর অনেক বেশি উত্তাল। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে হলদে বালির এই সৈকতে। সার্ফিং করার জন্য বেশ ভালো জায়গা এই হোটেল লাগোয়া বিচটি। আজ শুক্রবার, আর তাই ভিন দেশের মসজিদে জুম্মার নামাজ আদায়ের লোভ সামলাতে না পেরে আমরা বেরিয়ে পড়লাম। শ্রীলঙ্কায় বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সকল ধর্মের মানুষের রয়েছে আধিক্য, আর তাই পথে পথেই দেখা পাবেন অনেক মসজিদ, গির্জা ও প্যাগোডার। এই যাত্রায় টুকটুক নিয়ে ছুটলাম আমরা কালুটারা মহিয়াদিন গ্র্যান্ড জুম্মা মসজিদে। একদম সাগরে কোল ঘেঁষেই নয়বিরাম যে মসজিদ। নামাজ পড়তে চলে আসলাম শ্রীলঙ্কার মসজিদে, জুম্মার নামাজ। নামাজ পড়েই আবার ফিরতি পথ ধরা হোটেলের। এ যাত্রায় মসজিদে যাওয়া ও আসার টুকটুক ভাড়া পড়েছে প্রায় 1300 রুপি। শ্রীলঙ্কান রুপির মান কম থাকায় যা শুনতেও আসলে অনেক বেশি। হোটেলে ফিরে লাঞ্চ করতেই বসে পড়লাম তাদের বিখ্যাত পিঙ্ক লবস্টার সি ফুড রেস্টুরেন্টে। সি ফুড ফ্রাইড রাইস ছিল এ যাত্রায় আমাদের মেইন ফুড। শ্রীলঙ্কান খাবারের শুকনো মরিচ ও নারকেলের ব্যবহারের আধিক্য লক্ষণীয়, তবে স্বাদে কিন্তু তারা অসাধারণ। সারা রাত জেগে যেহেতু এসেছি আমরা, তাই দুপুরে খানিকটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরতে। যে কোনো শহরটা জানার জন্য পায়ে হাঁটার আসলে কোনো বিকল্প নাই, আর ঠিক তাই এই বিকেলবেলা বেরিয়ে পড়ছে মূলত এই শহরটাকে একটু জানার জন্য। কলুচারা একমাত্র পায়ে হেঁটেই একটা শহর সব থেকে ভালোভাবে দেখা যায়, বোঝা যায় স্থানীয়দের জীবনযাত্রার ধরন। আর তাই বেরিয়ে পড়লাম এই শ্রীলঙ্কার পথে। ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম কিলসের, যা কিনা আমাদের দেশের স্বপ্ন বা মিনাবাজারের মতন সুপার শপ, কিন্তু আকারে এটা আরো অনেক বড়। নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায় এখানে। তাই খানিকটা কেনাকাটা শেষে আবারও বেরিয়ে পড়লাম। মোটামুটি স্টোরে যা তো চাপাতি ছিল সব শেষ, কিছু করার নাই। আমরা বাঙালিরা যেখানেই যাই সেখানেই হামলায় পড়ি এবং সবকিছু খালি করে ফেলি। পাগল জাতি আমরা, পাগল জাতি বলছে, ঠিক তাই। যেহেতু অলরেডি হয়ে গেছে রাত, তাই ঢুকে পড়লাম এখানকার বিখ্যাত সি ফুড রেস্টুরেন্ট সিশেলস রেস্টুরেন্টে। আমরা বাংলাদেশ থেকে এসেছি শুনেই রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডে প্লে করলো বাংলাদেশি সব গান। খুব বেশি আধুনিকতার ছাপ না থাকলেও নানান দেশ থেকে আসা ফরেনারদের আনাগোনায় সবসময় মুখর থাকে এই রেস্টুরেন্ট। রাতে যথারীতি সি ফুড দিয়েই করে নিলাম ডিনার, অথবা বিখ্যাত সিলন মশলাটি। অসাধারণ। সত্যি জীবনটা সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। অতঃপর আরো রাত করে রুমে ফিরে আসলাম এবং ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বিচের ধারে।
রাতে যেন আরো একটু বেশি সুন্দর এই টুরা কালুটারা হোটেলটি। আলো ছায়ার এক মায়াবী কম্বিনেশন, সেই সাথে পাশে সাগরের গর্জন, ঠান্ডা বাতাস আর আকাশ জুড়ের জ্যোৎস্না। অসাধারণ এক মায়াবী স্বর্গীয় পরিবেশ হয়তো একেই বলে। একসময় এই স্থান মশলা ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল, যা কিনা বিভিন্ন সময় পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশ দ্বারা হয়েছিল নিয়ন্ত্রিত। এই শহরটি বর্তমানে উন্নত ঝুড়ি এবং মাদুর এবং সবথেকে সুস্বাদু ম্যাঙ্গোস্টিনের জন্য বিখ্যাত। সাগর পাড়ে বসে থাকতে থাকতে কখন হয়ে গিয়েছে গভীর রাত খেয়ালই করিনি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য নিঃসন্দেহে অসাধারণ এক জায়গা এই টুরা কালুটারা। ধীরে ধীরে রাত আরো গভীর হচ্ছে, এবার পালা সকাল হবার।